আমাকে রেডি করে দেওয়ার পর তুলি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, মাশাল্লাহ ভাবি, তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। আমি মুচকি হেসে বললাম, শুক্রিয়া শুক্রিয়া। আমার ভাইয়া তো তোমাকে দেখে বেহুশ হয়ে যাবে। আমি হেসে বললাম, দেখা যাক, বেহুশ করতে পারলে আমাকে কিছু দেবে। তুলি কিছুক্ষণ ভাবুক হওয়ার ভান করে বলল, দিব, বাট আগে কাজ তো করতে হবে। ঠিক আছে। আমি রেডি হওয়ার সাথে সাথে আরিসের কল এলো। রেডি হয়েছো? এবার চুপচাপ নিচে যাও। আচ্ছা যাবো, কিন্তু আগে বলুন তো কোথায় যেতে হবে, কেন যেতে হবে? এত প্রশ্ন কেন করো বলো তো? যা যা বলছি তাই করো। আমি নিরাশ হয়ে বললাম, আচ্ছা ঠিক আছে। কল না কেটে দিয়েই সবার থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়লাম। মনের মধ্যে একরাশ ভয় এসে জমা হয়েছে। চারপাশের আলো কমতে শুরু করেছে। মাগরিবের আজান দিতে হয়তো আর ৪৫ মিনিটের মতো সময় আছে। এমন সময় বাসার বাইরে একা বের হতে খুবই ভয় লাগছে। আমি সিঁড়ি দিয়ে নামতে নামতে আরিসকে বললাম, আচ্ছা আপনি কি বাইরের প্রোগ্রামটা সকালের দিকে করতে পারতেন না? এই সন্ধ্যায় কেউ একা একা বাসা থেকে বের হয়? এত চিন্তা করো না তুমি, আল্লাহ ভরসায় কিছুই হবে না। তুমি নিচে নেমেছো? হুম। এবার গেটের কাছে গিয়ে দাঁড়াও। আমি আরিসের কথা মতো গেটের কাছে গিয়ে দাঁড়ালাম। আর কয়েক সেকেন্ডের মাঝে আমার সামনে বৃদ্ধ এক রিক্সা চালক এসে দাঁড়ালো। আরিস তখন আমাকে জিজ্ঞেস করলো, রিক্সাওয়ালার চাচাকে দেখতে পেয়েছো? এবার রিক্সায় উঠে পড়ো। আমি কিছুটা ভয় পেয়ে বললাম, এটা যদি অন্য রিক্সাওয়ালা হয়? আরিস হয়তো হাসলেন সামান্য। তিনি বললেন, রিক্সাওয়ালার নাম জহির, বয়স্ক একটা লোক। এবার তুমি নাম জিজ্ঞেস করে শিওর হয়ে নাও। আমি রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম, চাচা আপনার নাম কি? সেই চাচা মৃদু হেসে বললেন, জি আমার নাম জহির। রিক্সাওয়ালা চাচার মুখে নামটা শুনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে রিক্সায় উঠলাম। আরিস তখন বলল, আচ্ছা ফোন রাখছি, তুমি আসো তাড়াতাড়ি। আমি ভয় নিয়ে ফোনটা কেটে দিলাম। প্রচণ্ড ভয় লাগছে আমার, দুহাত অনবরত ঘেমে যাচ্ছে। তাই হাতে থাকা পার্স থেকে টিস্যু বের করে মুছতে লাগলাম। বুকের মধ্যে যে ভয়টা টিপ টিপ আওয়াজ হচ্ছে তা বুঝতে পারলাম। মনে মনে দোয়া ইউনুস, আয়াতুল কুরসি সহ নানা দোয়া পড়তে লাগলাম। চারপাশে যেসব ঘটনা ঘটেছে এর মধ্যে এই সময় একা বের হওয়া খুব বড় রিস্ক নেওয়ার সমান। বেশ কিছু দূর যাওয়ার পর রিক্সাওয়ালা চাচা আমাকে উদ্দেশ্য করে বললেন, মাজান, আন্নে একটু ডাইনে তাকান তো। আমি ভয় পেয়ে গেছিলাম। এমন সময় হুট করে রিক্সাওয়ালা চাচার কণ্ঠ শুনতে পেয়ে চমকে উঠি। একটা শুকনো ঢোক গেলে চাচার কথা মতো ডান দিকে তাকালাম। ডান দিকে তাকানোর সাথে সাথেই অবাক হয়ে গেলাম। একটা ছেলে বড় একটা কাগজ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সেখানে বড় বড় অক্ষরে লেখা, এই সারা পাখি, এত ভয় পাচ্ছ বলে তো রিক্সাওয়ালার কথায় এদিকে তাকালে কেন? পরে আরেকজনের হাতে একই কাগজে লেখা, তাকিয়েছ যখন তাহলে এদিকেই তাকিয়ে থাকবে। লেখাগুলো পরে বুঝলাম এগুলো আরিসের লেখা। আমি তো প্রথমে লেখাগুলো দেখে অনেক অবাক হয়েছিলাম। পরে দ্বিতীয় লেখাটা পড়তে পড়তে নিজেকে সামলে নিলাম। রিকশাওয়ালা চাচা রিকশার গতি বেশ ধীর করে দিয়েছে যাতে আমি লেখাগুলো পড়তে পারি। অল্প কিছু দূর পর আরেকজন আরেকটা কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে যেখানে লেখা, ইস, তোমার এই অবাক ভঙ্গিটা আমি দেখতে পারছি না। আমি জানি তুমি তোমার এই নিজস্ব ভঙ্গিতে বরাবর মতো অপরূপ লাগছে দেখতে। পরের কাগজে লেখা, এখন কিন্তু সিরিয়াস কথা বলছি সারা পাখি, সব ভালো করে পড়বে কিন্তু। আরিসের এই লেখাটা দেখে আমি মুচকি হেসে দিলাম। এর কিছু দূর পর আবারও আরেকজন আরেকটা বড় কাগজ হাতে দাঁড়িয়ে আছে। সেখানে লেখা, পাখি সবার মতো আমার জীবনে তুমি ধীরে ধীরে আসোনি, বরং একবারই এসেছো। এতে অবশ্য আমি খুব খুশি। আমাদের ঠিকঠাকভাবে দেখাটাই হয় বিয়ের পর। বিয়ের আগে তোমাকে জানতে পারিনি, এ নিয়ে অবশ্য আমার কোনো আফসোস নেই, কারণ বিয়ের পর তোমাকে আস্তে ধীরে চিনতে পারার মধ্যে যে অতুলনীয় খুশি ছিল সেটা বিয়ের আগে হতো না। বিয়ের পর প্রতিটা দিন মনে হয় আমি তোমাকে নতুন করে আবিষ্কার করছি, তোমার নতুন নতুন রূপ দেখছি আর তাতে মুগ্ধ হয়েছি। আমার ফ্রেন্ডরা বিয়ের আগে প্রেম করেছে, তারপর তারপর কালক্ষেপণী করে বিয়ে করেছে। বাট আই থিঙ্ক আই অ্যাম দ্য লাকি ওয়ান, যে বিয়ের আগে প্রেম করিনি। আমার মনে হয় বিয়ের আগের প্রেম হয়তো জমে না, বিয়ের পরের প্রেমটা বেশ জমে ভালো। কোনো প্রকার খারাপ কিছু থাকে না এতে, এতে শুধুই পবিত্রতা। আমার আর তোমার ক্ষেত্রে সেটা হয়েছে বিয়ের পরের প্রেম। উফ, স্বর্গীয় এক অদ্ভুত, তাই না? আচ্ছা, আমি যে এত প্রেম ভালোবাসা নিয়ে ডায়লগ দিচ্ছি, আমি কি তোমাকে একবারও বলছি যে আমি তোমাকে ভালোবাসি বা তুমি আমাকে ভালোবাসো? ও, আমাকে ভালোবাসো, সবগুলো লেখা বেশ ভালোই করে পড়ছিলাম। তবে শেষের এই লেখাটা পড়ে একটু খারাপই লাগলো। আসলেই তো আমি কখনো আরিশকে বলিনি যে আমি ওনাকে ভালোবাসি, বা আরিশও আমাকে বলেনি উনি আমাকে ভালোবাসেন। আমি এসব চিন্তা বাদ দিয়ে আবারও পাশে তাকালাম। এই সারা পাখি, মন খারাপ করলে নাকি? আচ্ছা, আমরা একে অপরকে ভালোবাসার কথা বলবোই বা কী করে? কারণ আমাদের এই পবিত্র ভালোবাসার সূচনাই তো হয়েছে মাত্র কয়দিন আগে। তো আমাদের মনের এই অনুভূতিটা বুঝতে সময় লাগবে তো, তাই না? আচ্ছা, অনেক সময় নিয়েছি আমি, এবার সে সময় এসে গিয়েছে। আমি তোমাকে মনের সব কথা জানাবো। সব লেখাগুলো এখানেই শেষ। আমি ডান পাশ থেকে চোখ সরিয়ে সামনের দিকে রাখি। সামনের দিকে তাকাতেই দেখতে পেলাম একটা লোকের কাছে পৌঁছে গিয়েছি। আর রিক্সাওয়ালা চাচা লোকের কাছে এনে আমাকে নামিয়ে দিলেন। চারপাশে বেশ খানিকটা অন্ধকার হয়ে গিয়েছে। অন্যান্য দিনের চেয়ে আজকে চারপাশটা একটু বেশি অন্ধকার লাগছে, কারণ আকাশে অল্প কিছু মেঘ জমেছে, হয়তো বৃষ্টি হতে পারে, আবার নাও হতে পারে। চারপাশে মানুষজন নেই, এক প্রকার
জনমানব শূন্য জায়গা। আমরা জানা মতে এই লোকারণ্য থাকে, অথচ আজ একদমই ফাঁকা। আমি হাঁটতে হাঁটতে সামান্য দূরে গিয়ে দেখতে পেলাম একটা জায়গা বেশ সুন্দর আলোকসজ্জা করা। আমি সেদিকে লক্ষ্য করে এগোতেই দেখলাম আবারও একজন কাগজ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সেখানে লেখা, অবশেষে তুমি সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছালে, এবার সামনের দিকে এগোতে থাকো। আমি আরিসের কথা মতো সামনের দিকে এগোতে থাকলাম। সামনের দিকে গিয়ে দেখলাম বেশ কয়েকজন দাঁড়িয়ে আছে। আমি সেদিকে এগিয়ে গেলাম। ওইখানে গিয়ে দেখলাম বেশ কয়েকটা ব্লক পরপর সাজানো। প্রতিটা ব্লকের পাশে একজন করে মেয়ে দাঁড়িয়ে আছে। ব্লকের কাছেই একজন দাঁড়িয়ে ছিল। সে ইশারা করলো আমি ব্লকের উপর দিয়ে হেঁটে হেঁটে এগোতে থাকি। প্রতিটা ব্লকে প্রতিটা মেয়ে আমাকে একটা একটা করে ফুল দিয়ে, প্রতিটা ফুলে আলাদা, ডালিয়া, গোলাপ, রজনীগন্ধা, গন্ধরাজ, জবাসহ নাম না জানা আরও অনেক ফুল। আমি সবগুলো ফুল নিয়ে ব্লক করে পার করে দাঁড়িয়ে রইলাম। সামনের দিকে দেখলাম বড় একটা স্ক্রিন, যেগুলোতে স্লাইড দেখানো হয়, সেই পর্দাগুলো। আমি একবার পিছন ফিরে দেখলাম সে মেয়েগুলো নেই, বরং কোনো মানুষই নেই। এবার আমার বুকটা ধর ধর করে কাঁপতে থাকলো। একদম কেউ নেই আশেপাশে। আকাশ অন্ধকার হলে চারপাশ সুন্দর আলোকসজ্জার জন্য জায়গাটা অন্ধকার লাগলো না। চারপাশটা ফিরিয়ে ফেয়ারি লাইট দিয়ে সাজানো, সাথে বিভিন্ন রঙের বেলুনও আছে। আমি আশেপাশে তাকিয়ে আরিশকে খুঁজতে লাগলাম। একা একা আর ভালো লাগছে না, ভয় জেগে ধরেছে আমাকে। হাত আবারও ঘামা শুরু করলো। আমি টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে সামনের পর্দাটায় হুট করে আলো জ্বলে উঠলো। এমন হুট করে আলো জ্বলায় আমি খানিকটা চমকে উঠলাম। প্রথমে পর্দাটা সাদা দেখলাম, এরপর দেখলাম আমার বিয়ের দিনের ছবি। এভাবে আমার ছবি এমন করে বড় পর্দায় দেখানোটা আমি আশা করিনি। বিয়ের দিনের সাজে একটা পোজ দিয়ে তোলা ছবি দেখানো হলো। এদিকে পাশে রেকর্ড করা গিটার ভায়োলিনের মৃদু আওয়াজ বাজতে লাগলো। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এভাবে আমার কয়েকটা ছবি আসতে থাকবে, তার পাশে ওই সাউন্ড বাজতে থাকবে। কিন্তু আমাকে অবাক করে দিয়ে আরিশ বলে উঠল, আমার জীবনের আলো তুমি। আরিশের এই কথাটা আমি সরাসরি শুনলাম না, শুনলাম রেকর্ড করা কণ্ঠে। পর্দায় ওই ছবিটাই রইল। আরিশ আবারও বলল, আমার জীবনটাকে এভাবে রঙিন করতে তোমার পদর্পণ সত্যি আমাকে ভাগ্যবান করে দিয়েছে। এরপর আমার কবুল বলার মুহূর্তের, এই কাবিননামা করার মুহূর্তের, সই করার মুহূর্তের দুটো ছবি এলো। তখন আরিশ বলল, সেই মুহূর্তেই যখন আমি তোমাকে ইসলাম মোতাবেকে নিজে করে পেয়েছি, আমার জীবনে তোমাকে প্রবেশের সুযোগ দিয়েছি। এরপর আমাদের বাসা থেকে বিদায় নেওয়ার মুহূর্তে কান্না করা একটা ছবি এলো। ইস কি কান্না! বিশ্বাস করো সারা পাখি, তোমার এই কান্নাটা আমার একদমই সহ্য হচ্ছিল না। তখন মন বলছিল কান্না করার কারণটাকেই মিটিয়ে দেই, কিন্তু তা কী করে সম্ভব? এমনটা করলে তো তুমি আমার কাছে আসতে পারবে না। এরপর বিয়ের পরের দিন ছবি এলো। শাওয়ার নেওয়ার পর মাথার চুল মুছে ছবিটা এমন। আমি কিছুটা অবাক হলাম এ ভেবে যে আরিশ আমার এই ছবিটা তুললো কখন। আরিশ বলল, আমি লুকিয়ে তোমার এই ছবিটা তুলেছিলাম, তুমি টেরও পাওনি। বিলিভ মি সারা, তোমাকে তখন এত বেশি সুন্দর লাগছিল, মায়াবী লাগছিল বলে বোঝাতে পারবো না। সেদিনই আমি প্রথম তোমার প্রেমে পড়েছিলাম, একদম অজান্তে। আমি জানতামও না যে আমি তোমার প্রেমে পড়ে যাচ্ছি ধীরে ধীরে। ভেজা চুল, গায়ে লেপটানো শাড়ি, স্নিগ্ধ শীতল মুখমণ্ডল, ব্যাস একটা মেয়ের সুন্দর হতে আর কি লাগে। আমার মন বলে কি জানো, সবসময় তোমাকে ভেজা খোলা চুলে শাড়ি পরা অবস্থায় দেখি, তবেই হয়তো মনের তৃষ্ণা মিটবে আমার। আরিসের কথা শেষ হতে আমি মুচকি হেসে দিলাম, সাথে সামান্য লজ্জাও লাগছিল। এর পরের ছবিটা আসলো আমি যখন আরিসের পরিবারের সামনে বসেছিলাম। বিয়ের পরের দিন ভাবিরা যখন আমাকে সবার সামনে নিয়ে যায়, তখনকার ছবি। আমি মাথা নিচু করে সবার সামনে বসে আছি। সে অবস্থায় আরিস ছবিটা তুলেছে। ইস, লাজুক বউটা আমার। আচ্ছা, তোমাকে লজ্জা পেলে এত মায়াবতী এবং সুন্দর লাগে কেন বলতে পারবে? আমি আরিসের কথা এবার মুচকি হেসে দিলাম। এরপরে ছবিটা আসলো আমি যখন আমাদের বাসা থেকে আসার সময় কান্না করছিলাম। আমার কান্নার এমন ছবি দেখে আমারই রাগ হলো। এত শত ভালো ছবি থাকতে কি করে কান্না করে ছবি দিয়েছে, বড়ই জ্বালা। উফ, বাচ্চা মেয়েটা কি কান্না করছে দেখেছো? এত কান্না করার কী ছিল? স্বামীর বাসায় যাচ্ছ তাই কান্না না করে হ্যাপি হবে, তা না, কান্না করেই যাচ্ছে। তোমাকে কিন্তু কান্না করলে একদমই ভালো লাগে না সারা পাখি, একদমই না। সো কান্না করবে না, ওকে? এরপর ছবিটা আসলো সেদিন রাতের বেলায় আমরা ঘুমন্ত ছবি। সেদিন কোন ড্রেস পরেছিলাম মনে ছিল বলেই বুঝতে পারলাম ছবিটা কোন দিনের তোলা। মারাত্মক কিউট লাগে ঘুমিয়ে থাকলে তোমাকে। এত সুন্দর কেন লাগে বলো তো? চোখ দুটো বোঝা, ঠোঁটটা স্থির, শুধুই শ্বাস প্রশ্বাসের শব্দ। ঘুমের মাঝে কিছু কিউট কিউট অ্যাক্টিভিটিস তোমাকে আরও বেশি কিউট করে তোলে। ঘুম পড়িটা আমার। তোমাকে এত ঘুমন্ত অবস্থায় একবার দেখলে মনে হয় দেখেই যাই, ইচ্ছা করে সময়টাকে সেখানেই থামিয়ে দিতে, যদি পারতাম এমন করতে। এরপর ছবিটা আসলো আমাদের বাসায় যেদিন আরিশ এসেছিল সেদিনের। আমি আরিশের উপর অভিমান করেছিলাম গিফটগুলো দেওয়ার আগ মুহূর্তের তোলা ছবিটা। মেয়ের এত অভিমান হতে পারে জানতাম না। রাগ আর অভিমানের পাহাড় জমে বসে আছে আমার কিউট সারা পাখির কাছে। যদি জানতাম আমার সামান্য অবহেলায় আমার সারা পাখি এতটা রাগ করবে, তবে কখনো আমি এরকম করতাম না। তবে একটা কথা বলি, রাগ করলে বা তোমাকে চরম কিউট লাগে। গাল দুটো কি সুন্দর রসগোল্লার মতো টুসটুস করে থাকে, আহা! এর পরের ছবিটা আসলো আরিশ চকলেট গিফট দেওয়ার পর যখন
চলে যাওয়ায় তখনকার আমার উঁকি দিয়ে চকলেটের ঝুড়ি দেখছিলাম। সেই মুহূর্তে তোলা ছবিটা, ইস! লজ্জা শরম কিছুই বাকি থাকলো না আমার। এভাবে এই ছবিটা বড় স্ক্রিনে দেখাবে তা কি করে জানতাম? বরযাত্রা কি করলো? গিফট এমন চুরি করে দেখার কি আছে বলো তো? ভালো করে সামনে দিয়েই তো দেখতে পারতে। তবে যাই বলো না কেন, তোমার এমন চুরি করে গিফট দেখা ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। তবে সবচেয়ে ভালো লেগেছিল কখন জানো? যখন আমি এই অবস্থায় তোমার ছবি তুলেছিলাম। বড্ড হাসি পাচ্ছিল ছবি তুলতে গিয়ে। আমি আরিসের কথাগুলো শুনে একটু ভেংচি কাটলাম। কি জানি কাকে দেখিয়ে ভেংচিটা কাটলাম। আমার সামনে তো কেউই নেই। এরপরে ছবিটা আসলে বৃষ্টিতে ভেজার সময়কার। গাড়ি থেকে নেমে পার্কের ভিতরে যাওয়ার সময় ছবিটা পিছন থেকে তোলা। মেয়েটা বড্ড দুষ্টু। আমি নিষেধ করেছিলাম বৃষ্টিতে না ভিজতে, কিন্তু আমার কথা শুনলো তো। হুট করে আমাকে গাড়ি থামাতে বলে তুমি বৃষ্টিতে ভিজতে চলে যাবে, এটা জানলে আমি গাড়ি থামাতাম না। আরেকটা ছবি আসলো আমার বৃষ্টিতে ভেজার মুহূর্তের ছবি। এটা পার্কের ভিতরের ছবি। আমি সেই জায়গায় দাঁড়িয়ে ভিজছিলাম যেখানে পার্কের দ্বিতীয় গেট ছিল। আমার মনে হয় ছবিটা সেখান থেকেই তুলেছিলেন আরিশ। বৃষ্টিকন্যা, বৃষ্টিবিলাসী, তোমার বৃষ্টিতে ভেজার এই রূপটা আমাকে বরাবরের মতো পাগল করে দিয়েছিল। এত স্নিগ্ধ শীতল রূপ তোমার, যা কল্পনার বাইরে। বৃষ্টিতে ভিজা সে মুহূর্তটা ক্যামেরায় বন্দি করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছিল। একটা মেয়ে বৃষ্টিবিলাস করলে এত সুন্দর অপরূপ দেখা যায়, তা হয়তো আমার সারা পাখিকে না দেখলে জানতে পারতাম না। ভাগ্যিস তখন অন্য কেউ পার্কে ছিল না, থাকলে তো আমার প্রেয়সীর এই অপরূপ রূপটা দেখে ফেলতো। আমি চাই না আমার ছাড়া আমার প্রেয়সীর স্নিগ্ধ রূপ কেউ দেখুক। ব্যাস, এখানেই শেষ হয়ে যায় স্লাইডটা। আমার এতক্ষণ মনে হচ্ছিল আমি ওই স্লাইডের ভিতরেই ঢুকে আছি, এতটা মনোযোগ দিয়ে দেখছিলাম। হঠাৎ আরিসের কণ্ঠস্বর ধ্যান ভাঙলো আমার। কালো পাঞ্জাবি পরা অবস্থায় আরিস এগিয়ে আসছে আমার দিকে। হাত দুটো পাঞ্জাবির পয়জামার পকেটে ঢুকেছে। আমি খানিকটা অবাক হলাম এ ভেবে যে আরিস তো সকালে কোট প্যান্ট পরে বেরিয়েছিল, তাহলে পাঞ্জাবি পায়জামা পেলো কোথায়? আরিস আমার দিকে এক পা দুপা করে এগিয়ে আসতে আসতে খালি গলায় গান ধরলো। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছে না গো আমার স্মৃতি। আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কিবা দূরে রও, মনে রেখো আমি ছিলাম, এ মন তোমাকে দিলাম। আমিও মুগ্ধ হয়ে শুনে যাচ্ছি আরিসের গলার গান। গানে একদম বিভোর হয়ে গিয়েছিলাম। হঠাৎ আরিস আমার কানের কাছে এসে আলতো স্বরে বলল, কালো শাড়ি আর হিজাবে কেউ এত অপরূপ সুন্দরী দেখা যায়, জানতাম না, বলে মাথা সরিয়ে নিলেন আরিশ। আমি আরিশের কথায় মুচকি হেসে ওনার কানের কাছে ধীর সরে বললাম, কালো পাঞ্জাবিতে কেউ এত হ্যান্ডসাম দেখা যায় জানতাম না, বলে সরে এলাম আমি। আরিশও আমার কথায় মুচকি হেসে দিল। আরিশ আমার থেকে কিছুটা দূরে গিয়ে বলল, তো কেমন লাগলো সারপ্রাইজ? আমি সামান্য হেসে দিলাম। খুশিতে আমার চোখ চকচক করছে। আরিশ যেমন সারপ্রাইজ দেবে তা আমি কখনো কল্পনা করিনি। একদম অকল্পনীয় ছিল সব আমার জন্য। আমি আবেগপ্রবণ হয়ে বললাম, আমার লাইফে এমন সারপ্রাইজ পাইনি কোনোদিন। এটাই আমার জীবনের প্রথম সারপ্রাইজ ছিল। একদম অতুলনীয় ছিল সারপ্রাইজটা। আশাও করিনি এমন সুন্দর সারপ্রাইজ পাবো। আপনাকে থ্যাঙ্কস বললেও মনে তৃপ্তি মিটবে না, বলে আরিশকে গিয়ে জড়িয়ে ধরলাম। আমি একটু বেশি ইমোশনাল। আরিশের কাছে আমি কখনো এমনটা আশা করিনি, তাই কথাগুলো বলতে গিয়ে আমার চোখে কয়েক ফোঁটা জল জমে গিয়েছিল। আমি আরিশকে জড়িয়ে ধরে নীরবে সে চোখের জল ফেললাম। এটা কোনো কষ্টের কান্না নয়, এটা সুখের কান্না, তৃপ্তির কান্না, খুশির কান্না। যে খুশিটা আরিশ আমাকে না চাইতেই দিয়ে দিয়েছে। আরিশও এবার আমাকে জড়িয়ে ধরে এরপর আমার কানের কাছে মুখ এনে বলল, তাহলে কি করলে তৃপ্তি মিটবে? আমি চোখের জল মুছে বললাম, জানি না। এবার আরিশ আমাকে নিজের থেকে ছাড়িয়ে নিল। আমিও আরিশকে ছেড়ে দিয়ে দাঁড়ালাম। আরিশ মুচকি হেসে আমার চোখের জল ভালো করে দিয়ে মুছে বলল, আমি বলেছি না কান্না করলে তোমার একদমই ভালো লাগে না, তারপরও কান্না কেন করছো? আমি আরিশের কথা শুনে মুচকি হেসে বললাম, আচ্ছা আর কান্না করবো না। দ্যাটস লাইক এ গুড গার্ল, বলে আরিশ আমার গাল টেনে দিল। কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থেকে বলল, সারপ্রাইজ এখনো শেষ হয়নি। আমি অবাক হয়ে বললাম, এখনো না? ওহো, যা দেখলে এগুলো তো কিছুই ছিল না, আরও বাকি আছে। আমি ওই আরিশের কথায় শুধু অবাকই হচ্ছি। আরও কি সারপ্রাইজ দেবে উনি, এটা তো ভেবেই যাচ্ছি। আমি কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, আর কি সারপ্রাইজ বাকি আছে? আরিশ মুচকি হেসে আমার হাত দুটো নিজের হাত নিয়ে বলল, বলবো না তো আমি, দেখবো, দেখাবো সারপ্রাইজ। আমি গোমড়ামুখো হয়ে বললাম, ঠিক আছে চলুন। আমি আর আরিশ একে অপরের হাত ধরে হাঁটছি। চারপাশের পরিবেশটা একদম নিস্তব্ধ, নীরব। থেকে থেকে কয়েকটা পাখি আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। আকাশের মেঘটা এখন তেমন নেই, অবশ্য অন্ধকার হওয়ার জন্য মেঘ খুব একটা বোঝা যাচ্ছে না। পশ্চিম দিগন্তে সামান্য লাল কমলা সূর্যের রেখা ফুটে উঠেছে। আর সেদিক দিয়ে যখন পাখিগুলো উড়ে যাচ্ছে তখন মনে হচ্ছে পাখিগুলোর কোনো রং নেই, শুধু কালো একটা অবয়ব। আমি একবার আকাশের দিকে তাকিয়ে আবার সামনের দিকে তাকালাম। আকাশটা একদম মনে হচ্ছে পেস্টেলে আঁকা, অসম্ভব সুন্দর চারপাশটা। হাঁটতে হাঁটতে আমি খেয়ালই করিনি আরিশ আমাকে তার কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে এসেছেন। আমি নিচের দিকে তাকিয়ে হাঁটছিলাম, অন্যদিকে খেয়াল ছিল না। আরিশ আমার হাতে সামান্য ঝাঁকি দিয়ে বলল, সারা পাখি, আমার আরেকটা সারপ্রাইজ। ওহো, আরেকটা না, অনেকগুলো। আরিশের কথা শুনে আমি পাশে ফিরে দেখলাম। পাশে তাকাতে আমি অবাকের চোখ, কারণ সেখানে ফুচকাওয়ালার একটা স্টল, আইসক্রিমের একটা স্টল আর চকলেটের স্টল। এসব দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি তো পুরোই বনে গেলাম। সবাই আমার পছন্দের খাবার আর সবগুলো স্টল। ইট ইজ আনবিলিভেবল। সব দেখে কিছুক্ষণ
কিছুক্ষণ চুপ করেছিলাম। পরে খুশিতে আরিশকে শক্ত করে জড়িয়ে ধরে, আশেপাশে যে মানুষ আছে সেটা আমার খেয়ালও নেই, আমি খুশিতে আরিশকে জড়িয়ে ধরে ওনার গালে একটা চুমু এঁকে দেই। মানুষের অতি আবেগ থাকলে যা হয় আর কি। আরিশ মুচকি এসে আমার কানের কাছে বলে, আশেপাশে যে মানুষ আছে সেটা একটু দেখো সারা পাখি। আরশের এ কথা বলতে দেরি হলো, কিন্তু ওনাকে আমার ছেড়ে দিতে দেরি হলো না। আমি ওনাকে ছেড়ে দিয়ে মাথা নিচু করে শাড়ি আর হিজাবটা ঠিক করে নিই। তারপর ধীরে ধীরে চোখ তুলে সামনে তাকাই, দেখলাম স্টোরের লোকগুলো একে অপরের দিকে চেয়ে মুখ টিপে হাসছে। এত লজ্জা হয়তো লাগতো না আমার, এদের এই হাসি দেখে আমার বেশি লজ্জা লাগা শুরু হয়ে গেল। লজ্জার ঠেলা এখানে দাঁড়িয়ে থাকা আমার জন্য দুষ্কর হয়ে উঠেছে। এখন আমি কি করে এখানে থাকবো সেই চিন্তায় আছি। আরিজ আমার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় আমার দিকে সামান্য এগিয়ে আস্তে করে বলল, মানুষজনের সামনে তো বড়ই ভালোবাসা দিতে জানো, দরজার আড়ালে কিন্তু ভালোবাসা চাই না এমন না, এর চেয়েও বেশি। আমি আরিসের কথা শুনে মাথা তুলে ওনার দিকে চোখ গরম করে তাকালাম। আরিস সেটাও দেখেও না দেখার ভান করে উঁচু স্বরে বলল, কোনটা আগে খাবে সারা পাখি, ফুচকা, আইসক্রিম নাকি চকলেট? আমি আর বিষয়টাকে প্রাধান্য না দিয়ে খাবারের দিকে মনোযোগ দিতে চাইলাম, কারণ এখানে আমার কাছে এসব ইয়াম্মি খাবার দাবারই মেইন। আহা! আমি কয়েক সেকেন্ড ভেবে আরিসকে বললাম, প্রথমে ফুচকা খাবো, তারপর মিষ্টি জাতীয় জিনিসগুলো খাবো। ওকে ঠিক আছে, চলো আগে ফুচকার স্টলে যাওয়া যাক। এটা বলে আরিস আমার হাত ধরে ফুচকার স্টলে নিয়ে গিয়ে বসালেন। আমরা দুজন সামনাসামনি বসলাম। আরিস ফুচকাওয়ালাকে বলল ১ প্লেট ফুচকা দিতে। আমি আরিসের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম, ১ প্লেট কেন, আপনি খাবেন না? আরিস পাঞ্জাবি ঠিক করতে করতে বলল, না আমার ভালো লাগে না। একবার ট্রাই করেছিলাম বাট ভালো লাগেনি, তুমি খাও। আমি ভ্রু কুঁচকে আরিসের দিকে তাকিয়ে ফুচকাওয়ালাকে বললাম, আমার ২ প্লেট বানান। আমার কথায় সায় দিলেন ফুচকাওয়ালা। আরিস আমার দিকে তাকিয়ে ঘন ভুরুগুলো কুঁচকিয়ে বলল, আমি তো খাবো না বললাম, ১ প্লেট তো আপনাকে খেতেই হবে। কোনো কথা শুনতে চাই না। আরিস ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বললেন, ইস, ইওর উইশ। ফুচকাওয়ালা ২ প্লেট ফুচকা বানিয়ে ১ প্লেট আমাকে দিলেন এবং ১ প্লেট আরিসকে দিলেন। আমি ফুচকা বেশ মজা মজা খেয়ে যাচ্ছি। আমি যেখানে ১ প্লেট শেষ করে আরেক প্লেট অর্ডার দিলাম, সেখানে আরিস ১ প্লেটের অর্ধেকও শেষ করতে পারেনি। অনেক ধীর সুস্থে ২টো ফুচকা শেষ করলেন। আমি ২য় প্লেটের ফুচকা খেতে খেতে বললাম, আপনি তো খুব লেজি, মাত্র ২টো শেষ করলেন, তাড়াতাড়ি খান বাকিগুলো। আরিস আমার দিকে তাকিয়ে বলল, আমার ভালো লাগছে না, কেমন যেন পানসে ভাব। আমি আরিসের কথা শুনে এক নজর ওনার দিকে তাকিয়ে ফুচকাওয়ালার কাছে ঝালগুলো মরিচ চাইলাম। ফুচকাওয়ালা মরিচগুলো দিয়ে আমি আরিসের প্লেটের ফুচকাওয়ালার উপর ছিটকে দিয়ে বললাম, এবার খান দেখি, এবার আর পানসে লাগবে না। আমার কথা মতো আরিস এবার একটা ফুচকা মেখে পুরো পুরো নিলেন। ফুচকা শেষ হওয়ার সাথে সাথে দেখলাম ওনার মুখের রঙও পরিবর্তন হওয়া শুরু করলো। আমি ঠিক বুঝতে পারলাম না কেন। মুখের ফুচকা শেষ হওয়ার সাথে সাথে আরিস এবার আহা করে করলেন, তাও আবার ঝালে, প্রচণ্ড ঝালে, রীতিমতো হা হু করছেন ঝালে। ওনাকে দেখে ফুচকাওয়ালা তাড়াতাড়ি পানি দিলেন। উনি পানি খেলেন ঠিকই, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। এদিকে আমিও খানিকটা চিন্তিত হয়ে পড়লাম। আরিসের এমন অবস্থা দেখে, পানিতে কোনো কাজ হচ্ছে না দেখে আমি আইসক্রিম স্টলের দিকে ছুটে গেলাম। সেখান থেকে একটা আইসক্রিম এনে আরিসের দিকে এগিয়ে দিলাম। আরিস করুণ মুখে আমার দিকে একবার চেয়ে আইসক্রিমটা নিয়ে খাওয়া শুরু করলো। কয়েক মিনিটের মধ্যে আরিসের ঝাল ভাবটা শেষ হয়ে গেল। আইসক্রিম খাওয়া শেষে আরিস আমার দিকে এগিয়ে এসে বলল, এটা কি তুমি ঠিক করলে সারা পাখি? আমি অপরাধ দৃষ্টিতে তাকিয়ে আরিসের দিকে তাকিয়ে মাথা নিচু করে আস্তে করে বললাম, সরি, আমি আসলে বুঝতে পারিনি এত ঝাল হয়ে যাবে। আপনি বলেছিলেন কেমন পানসে লাগছে, তাই আমি ঝালটা দিলাম। আরিস আমার দিকে আরেকটু একটু দুষ্টু হেসে বললেন, আশেপাশে মানুষ ছিল বলে ঝালটা আইসক্রিম দিয়ে মেটাতে হলো, না হলে আমি অন্য পদ্ধতিতে ঝাল মেটাতাম। আমি ভ্রু কুঁচকে আরিসের দিকে তাকিয়ে বললাম, আইসক্রিম ছাড়া আর কি দিয়েই বা মেটাতেন ঝাল? আইসক্রিমের চেয়ে মিষ্টি আর কিছু আছে নাকি? আরিস এবার সামান্য হেসে আমার শাড়ির আঁচল দিয়ে নিজের মুখ লাগা আইসক্রিম মুছতে মুছতে বললেন, আছে তো তোমার ওই ঠোঁটের মিষ্টি, এটা সব কিছুতেই হয়তো হার মানাবে। বলে আরিস চোখ টিপ দিয়ে আমাকে পাশ কাটিয়ে সামনের দিকে এগোতে থাকলেন। আমি সেখানে ঠায় দাঁড়িয়ে রইলাম। আরিস যে মারাত্মক দুষ্টু তা ওনার কথাবার্তায় বোঝা যায়, সবসময় এটা বোঝা যায় না, সময় আর সুযোগের অভাবে আর কি। আমি কিছু না ভেবে আরিসের পিছু পিছু আইসক্রিম স্টলের দিকে রওনা হলাম। আইসক্রিম স্টলে গিয়ে আমি ২ থেকে ৩ রকমের আইসক্রিম খেলাম আয়েশ করে। আরিস আর খায়নি, উনি বসে বসে শুধু আমার খাওয়া দেখছিলেন। আইসক্রিমের খাওয়া শেষে চকলেটের স্টল গিয়ে আমি চকলেট খেলাম না, হরেক রকমের চকলেট একটা ব্যাগে করে নিয়ে এলাম। চকলেটের ব্যাগটা আরিস অবশ্য একজনকে দিয়ে গাড়িতে রেখে এলেন। সব খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা আবারও হাঁটা শুরু করলাম। এখন বাজে ৬টা ৩০। চারপাশটা আগের চেয়ে তুলনামূলক বেশি অন্ধকার হয়ে গিয়েছে। প্রকৃতির এই রূপটা দেখতে কেমন সুন্দর লাগছে, তেমন আমার কাছে রোমান্টিকও মনে হচ্ছে। পায়ের নিচে ঘাসগুলো যে ভিজা ভিজা তা বুঝতে পারলাম। পায়ের আঙুলে ঘাসের সামান্য স্পর্শ পেয়ে হঠাৎ করে এই ভেজা ঘাসের উপর খালি পায়ে হাঁটতে ইচ্ছে হলো। তাই দেরি না করে আরিসকে বললাম, আমার না ভেজা ঘাসের উপর খুব হাঁটতে ইচ্ছে করছে, স্যান্ডেল খুলে হাঁটি। আরিস মুচকি এসে বললেন, এতে জিজ্ঞেস করার কি আছে, ইচ্ছে করছে তাহলে নির্দ্বিধায় ইচ্ছেটা পূরণ করো। আরিসের সম্মতি পেয়ে আমি খুশি হয়ে স্যান্ডেলের জোড়া খুলে বাম হাতে নিলাম আর ডান হাত দিয়ে আরিসের হাত ধরলাম। ভেজা ঘাসের উপর হাঁটার নিজস্ব একটা মজা আছে। একটা ঠান্ডা শীতল স্পর্শ পায়ের মাধ্যমে পুরো শরীর শিহরিত জাগিয়ে তুলছে। আর এই হাঁটা আরও বেশি মন ছুঁয়ে যাচ্ছে আরিসের কারণে। ওনার হাত ধরে চুপচাপ এই ভেজা ঘাসের উপর হাঁটা অতুলনীয় একটা অনুভূতি। কিছু দূর যেতেই হঠাৎ আমার পায়ে কাঁটার মতো কিছু বিঁধল। আওয়াজ করতেই তৎক্ষণাৎ মাটিতে বসে পা ধরে ফেললাম। এমন হুট করে এসব হয়, আরিস যে চমকে গিয়েছে, সাথে চিন্তাও করছে, তা ওনার চেহারা দেখে বুঝলাম।
আমি মাটিতে বসে পড়ার সাথে সাথে আরিশও মাটিতে বসে পড়লেন। আমি পায়ের ব্যথায় কাতরাচ্ছি। আমার এই ব্যথা আরিশের কতটা ব্যথিত করলো তা ওনার কপালে ফুটে ওঠে বিন্দু বিন্দু ঘাম এবং সূক্ষ্ম চিন্তার রেখা জানান দিচ্ছে। আরিশ তাড়াতাড়ি আমার পায়ের তালু দেখলেন, ছোট্ট একটা কাটা ফুটেছে, রক্তও বেরোচ্ছে, তবে খুব সামান্য। আরিশ আমার পায়ে বেঁধা কাটা দেখে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলেন। একবার চোখ বুজে আমার পায়ে হাত দিলেন, তারপর চোখ খুলে কাঁটাটা ধরে হুট করে টান দিলেন। এভাবে হুট করে কাঁটাটা বের করা আমি কিছুটা জোরে চিৎকার দিয়ে উঠি। সাথে সাথে এক হাত দিয়ে অন্য পাঞ্জাবির কলার চেপে ধরি। কাঁটাটা ছোট ছিল কিন্তু ব্যথাটা বড় ছিল। কাঁটা বের করার সাথে সাথে আরিশ নিজের কাছে থাকা টিস্যু দিয়ে আমার পায়ের সেই জায়গাটা চেপে ধরেন। কাঁটাটা বের করার পর একটু বেশি রক্ত বের হচ্ছিল। আরিশ টিস্যু ধরা অবস্থাতেই আমার দিকে চিন্তিত মুখে তাকিয়ে বললেন, ব্যথা হচ্ছে খুব? না, খুব বেশি ব্যথা নেই, সামান্য ব্যথা। এভাবে ঘাসের উপর খালি পায়ে যে হাঁটছ তো দেখে হাঁটবে না? আমি আরিশের দিকে করুণ দৃষ্টি নিক্ষেপ করে বললাম, রাতের অন্ধকারে ঘাসের নিচে লুকিয়ে থাকা কাঁটা দেখবো কি করে? আরিশ ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে পায়ের থেকে টিস্যু সরাতে সরাতে বললেন, তা অবশ্য ঠিক। আরিশ টিস্যুটা সরিয়ে ফেললে দেখতে পেলাম রক্ত পড়া বন্ধ হয়ে গিয়েছে একদম। আরিশ আমার দিকে তাকিয়ে বলল, ব্যথা কি এখনো আছে? আর হাঁটতে পারবে? আমি আরিশের আশ্বস্ত দিয়ে বললাম, ব্যথা সামান্যই আছে, এটা থাকবেই। ওষুধ লাগালে ঠিক হয়ে যাবে, আর হাঁটতে কোনো সমস্যা হবে না বলে আমি উঠতে নিলাম। কিন্তু তার আগেই আরিশ উঠে আমাকে পাঁজর কোলে তুলে নিলেন। আমি আরিশের দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আমি তো বললাম হাঁটতে পারবো, শুধু শুধু আমাকে তুললেন কেন? আরিশ হাঁটা শুরু করে দিলেন। চুপ, হাঁটতে পারবে না জানা আছে। আমি আর কথা বাড়ালাম না। আরিশের কথা শোনার পর কিছু দূর হেঁটে উনি একটা বোটের কাছে এলেন। আমি বোটটা দেখে ভ্রু কুঁচকে ওনার দিকে তাকালাম। আরিশ সেটা না দেখে আমাকে কোলে নিয়ে নামিয়ে এলেন। এবার চুপচাপ আমার হাত ধরে বোটে উঠে পড়ো। আমিও ভদ্রমেয়ের মতো চুপচাপ আরিশের হাত ধরে বোটে উঠে গিয়ে বসলাম। আমার বসার সাথে সাথে আরিশও বসে পড়ল। বোটটা একদম সাধারণ রঙের একটা বোট। লেকে যেমন বোট থাকে আর কি তেমনটা, সর্বোচ্চ ৪ জন হয়তো ওঠা যাবে। আরিশ বোটে ওঠার সাথে সাথে বইটা হাতে তুলে নিয়ে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, তো মিসেস সারা, আদনান রহমান আরিশ নামক এই ছোট্ট মাঝির নৌকার চড়ে আপনার অনুভূতি কি জানালে খুব খুশি হতাম। আমি মুচকি হেসে বললাম, এমন হ্যাজব্যান্ড ড্রেসিং মাঝির নৌকায় চড়ার অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাবে না, তবে বলবো এমন সুদর্শন মাঝির নৌকায় সব মেয়েই উঠতে চাইবে। আরিশ মৃদু হেসে বললেন, তো আমাদের নৌকা সফর শুরু করা যাক। আরিশ বইটা হাতে নিয়ে আস্তে আস্তে নৌকা চালাতে লাগলেন, আর আমি এক হাতে মুখ ঠেকিয়ে আরিশের দিকে তাকিয়ে আছি। আরিশও আমার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন। কিছুক্ষণ পর আরিশ বললেন, এই যে সারা পাখি, শুধু আমাকে দেখলেই হবে না, প্রকৃতিকে দেখতে হবে তো। প্রকৃতি কিন্তু মন খারাপ করে বসে আছে, তারা অপেক্ষা করছে কখন আমরা সারা পাখি নজর দেবে তাদের উপর। আমি মৃদু হেসে বললাম, আচ্ছা, প্রকৃতি দেখছি, এবার আমি বলে আশেপাশে নজর বুলাতে লাগলাম। কিছুক্ষণ পর আরিশকে বললাম, এই লেকের পানিটা খুব সুন্দর পরিষ্কার। আরিশ মুচকি হেসে বললেন, একদম তোমার মনের মতো। আমিও সামান্য হেসে দিলাম আরিশের কথায়। আবার বললাম, লেকের পানির গভীরতা অনেক, একদম তোমার ওই গভীর কালো চোখের মতো। চারপাশের প্রকৃতিটা অনেক সুন্দর, একদম তোমার মতো। পানির এই কলকল ধ্বনিটা বড্ড মধুর, একদম তোমার কণ্ঠস্বরের মতো। আমি আর কথা না বাড়িয়ে আরিশের দিকে তাকিয়ে রইলাম আর ঠোঁটে মৃদু হাসি বজায় রাখলাম। আমাদের নৌকাটা আবারও আগের জায়গায় এসে থামে, অর্থাৎ যে জায়গায় আরিশ সবগুলো স্লাইড দেখেছিল। আমি নৌকা দেখে নেমে পড়লাম আস্তে করে। নামতে গিয়ে পায়ে সামান্য ব্যথা পেলাম, তবে সেটা প্রকাশ করলাম না। আরিশ নৌকা থেকে নেমে আমাকে আবারও পাঁজর করে তুলে নেয় আর আগের জায়গায় এসে নামিয়ে দেয়। আরিশ আমাকে নামিয়ে দিলে আমি মাথা নিচু করে শাড়ির কুচিগুলো ঠিক করলাম। এরপরে মাথা তুলে দেখলাম আরিশ আমার সামনে হাঁটু গেড়ে বসে আছে। আরিশের এমন কাজে আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। আরিশ আমার দিকে তাকিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলা শুরু করলো, আমার জীবনে হঠাৎ করেই তোমার প্রবেশ জীবনটাকে রঙিন করে তুলেছ। জানি না তোমাকে কোন মুখে ধন্যবাদ জানাবো। আমার জীবনে আসার জন্য, তোমাকে ভালোবাসতে পেরে নিজেকে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ মনে হয়। জানি না তুমি আসো, তুমি না আসলে লাইফটা কি হতো, হয়তো এত খুশি হতে পারতাম না, এত সুখ অনুভব করতে পারতাম না। বলে আরিশ চুপ করে রইল আর আমি ওনার দিকে নির্বাক হয়ে তাকিয়ে রইলাম। আরিশ এবার পাশের থেকে ঘাসের উপর রাখা কিছু ফুল নিয়ে আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, তো মিসেস সারা, আদনান রহমান আরিশ হবে কি আমার রাজ্যের রানী? দেবে কি আমাকে কিছু খুশির মুহূর্তের উপহার দেবে কি তোমার এই সুন্দর মনে আমার জায়গা? ভালোবাসা দেবে কি আমায়? আমি কিন্তু তোমায় ভালোবাসা দিতে প্রস্তুত, কারণ আমি তোমাকে ভালোবাসি, আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি তোমায়। তোমার জীবনের চেয়ে তোমার মায়াটা বেশি আমার জন্য। তো এই মায়াবী সারা পাখির জীবনে আর মনে কি জায়গা হবে? আমি এখনো স্তব্ধ হয়ে তাকিয়ে আছি আরিশের দিকে। এমন সুন্দর সুন্দর সব মুহূর্তের উপহার দেওয়ার পর যে এভাবে আমাকে প্রপোজ করবে, আমি স্বপ্নেও কল্পনা করিনি। আমি এবার মুচকি হেসে আরিশকে বললাম, এগুলোর একটাতেও যদি আমি রাজি না হই, তবে? আরিশ এবার মাথা নিচু করে একটা ভেবে বলল, তাহলে এই লেকের পানিতে ঝাঁপ দিতে সময় লাগবে না আমার। আমি আবারও সামান্য হেসে আবেগাপ্লুত হয়ে আরিশকে বললাম, আপনার সব প্রশ্নের জবাব? হ্যাঁ, সব প্রশ্নের। বলে আমিও হাঁটু গেড়ে বসে আরিশকে জড়িয়ে ধরলাম।
আর তখনই চারপাশ থেকে ফুল ছিটানো শুরু হলো। আমি আরিশকে জড়িয়ে ধরা অবস্থাতেই দেখলাম তখনকার ছেলেগুলো ফুল ছিটাচ্ছে। এ দেখে আমি আবারও চোখ বন্ধ করে ফেললাম। আমার চোখ দিয়ে খুশির অশ্রু ঝরা শুরু করলো। আমি অশ্রু মিশ্রিত কণ্ঠে আরিশকে বললাম, "এত সুন্দর একটা সন্ধ্যা আমাকে উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক, অনেক থ্যাংকস। আমি কল্পনা করিনি এসব। সবই আমার কল্পনাতীত ছিল। আমার জীবনে আপনাকে পেয়ে আমি ধন্য। সবচেয়ে লাকি গার্ল আমি মনে করি নিজেকে। এখন এটা বলাই বাকি, আই লাভ ইউ আরিশ। I love you so much. I love you so much more than anyone in the world. I love you আরিশ" বলে আমি মাথা সরিয়ে আরিশের কপালে একটা চুমু এঁকে দিলাম। আরিশও আমার কপালে একটা চুমু এঁকে দিল। রাতের খাওয়া-দাওয়ার পর মাথার চুল আঁচড়াতে লাগলাম আর আরিশ ল্যাপটপে কাজ করতে লাগলো। চুল বাঁধা শেষে আমি বিছানা ঠিক করতে লাগলাম। তখনই হুট করে আরিশ আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে মুখ গুজে বললেন, "এত সুন্দর একটা সন্ধ্যা উপহার দিলাম, তার বদলে আমাকে কিছু দেবে না?" আমি কাঁপা, কাঁপা কণ্ঠে বললাম, "কী লাগবে বলুন, আমি চেষ্টা করব দেওয়ার।" আরিশ ঘোর লাগা কণ্ঠে জিজ্ঞেস করলো, আমাকে সাদমান আর আরোহীর আব্বু হওয়ার সুযোগ দেবে?" আমি আরিশের কথা শুনে চুপ হয়ে যাই। আইডিয়াও করতে পারিনি আরিশ এমন কিছু চাইবে আমার কাছে। আমি আর কিছু না বলে ঘুরে লজ্জায় আরিশের বুকে মাথা গুঁজলাম। সে রাতটা আমাদের ভালোবাসায় পূর্ণতা পেল। সকালে ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে আমি রান্নাঘরে গিয়ে সবার জন্য নাস্তা বানানো শুরু করলাম। আজকে আমার শাশুড়ি একটু অসুস্থ বলে রুমে রেস্ট করছে। সবার জন্য নাস্তা বানানো শেষে সবাইকে ডাইনিংয়ে ডাক দিলাম খাবার খাওয়ার জন্য। সবাই পেট পুরে খাওয়া-দাওয়া করে নিজের নিজের রুমে চলে গেল। আরিশ অফিসের জন্য রেডি হচ্ছে আর আমি আবারও রান্না করে গেলাম আরিশকে ছোট একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। গতকাল উনি আমাকে যেসব সারপ্রাইজ দিয়েছেন তার বদলে আমি যদি কোনো সারপ্রাইজ না দিই তাহলে বিষয়টা বেশ খারাপ লাগবে। তাই আমি ভাবলাম ক্যাপাচিনো কফি বানিয়ে উপরে আই লাভ ইউ লিখব। ভাবনা অনুযায়ী কাজও শুরু করে দিলাম। ক্যাপাচিনো কফি বানিয়ে নিয়ে রুমে এসে দেখলাম আরিশ টাই হাতে বসে আছে। বুঝতে পারলাম আমার জন্য ওয়েট করছেন উনি। আমি এগিয়ে গিয়ে কফির কাপটা ওনার সামনে ধরলাম। এমন হুট করে কফির কাপটা সামনে ধরায় আরিশ বেশ চমকে উঠেছে। তৎক্ষণাৎ উনি কফির দিকে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে নিজের মুখে ভাব প্রকাশ করলেন। আমি এত সামান্য হেসে আরিশকে ইশারায় বললাম কফির দিকে তাকাতে। উনি এবার আমার ইশারা অনুযায়ী কফির দিকে তাকিয়ে কিছুটা অবাক হলেন। উনি অবাক চোখে আমার দিকে তাকিয়ে বললেন, "কী মনে করে?" আমি কফিটা নিয়েই ওনার পাশে বসে পড়লাম। "ইচ্ছে হলো তাই। আপনার কি পছন্দ হয়নি? না হলে আমি নিয়ে যাচ্ছি।" আরিশ আমার কথায় তাড়াতাড়ি কফির কাপটা নিয়ে বললেন, "পছন্দ না হওয়ার কী আছে? আমার তো খুব ভালো লেগেছে" বলে আরিশ কফির কাপে একটা চুমুক দিলেন। আমি আস্তে করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, "আমি তো ভেবেছিলাম আপনার পছন্দ হবে না। এত ছোটভাবে আমার মনের কথা প্রকাশ করলাম সেজন্য।" আরিশ এবার আমার দিকে সরু চোখে তাকিয়ে বললেন, "ছোট বড় কোনো ব্যাপার না। তুমি মন থেকে এটা করেছো এটাই বড়। বাই দ্য ওয়ে এই স্টাইলটা অ্যামেজিং ছিল। আপনার আইডিয়াগুলোর কাছে আমার এটা কিছুই না। মাথায় কিছু আসছিল না তেমন। তাই এভাবেই বললাম।" আরিশ এবার মুচকি হেসে বলল, "ক্যাপাচিনো কফিটা অনেক মজার হয়েছে। রেস্টুরেন্ট আর বাসাটা একদম আলাদা মনে হলো আমার কাছে। এক্ষেত্রে বাসরটাই বেশি ভালো লেগেছে আমার কাছে। এখন আমি কনফিউজ কোন একটা ব্যাপারে।" আমি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বললাম, "কী ব্যাপারে?" "এই যে রোজ সকালে তোমার হাতের সেই চা খেয়ে অফিসে যাব নাকি কফি খেয়ে?" আমি আরিশের কথায় সামান্য হেসে বললাম, "রোজ, রোজ এত কষ্ট করে কফি বানাতে পারব না। সপ্তাহে ২ দিন দিব। রোজ রাজি তো?" আরিশ কফির কাপে শেষ চুমুক দিয়ে বললেন, "জি ম্যাডাম রাজি। এবার আমার টাইটা বেঁধে দাও।" আমি আরিশের থেকে কফির কাপটা নিয়ে টেবিলে রেখে এসে ওনার টাইটা বেঁধে দিলাম। রোজ, রোজ এমন টাই বাঁধার মধ্যেও আলাদা একটা মজা আছে যেটা অন্যান্য কাজে নেই। আরিশ রেডি হয়ে অফিসে চলে গেলেন। আর আমি চা বানিয়ে আমার শ্বশুর আর শাশুড়িকে দিতে ওনাদের রুমে গেলাম। আমি চা দিয়ে চলে আসতে নিলে আমার শাশুড়ি আমাকে ডাক দিয়ে বলল, "আজকে বিকেলে তোমার ফুপু শাশুড়ি আসবে বিয়েতে। তিনি আসতে পারেনি তো ভালো-মন্দ রান্না করো।" আমি কিছু বলতে যাব তার আগেই আমার শ্বশুর বললেন, "বৌমা একটু সাবধানে সব করবে। ডেঞ্জারাস মানুষ আমার বোনটা।" আমার শ্বশুরের মুখে কথা শুনে আমার কলিজা শুকিয়ে এলো। যার যার আপন ভাই তাকে ডেঞ্জারাস বলছে তার মানে সে কতটা ডেঞ্জারাস হতে পারে ভাবা যায়? আমার শাশুড়ি এবার বললেন, "ওই আপা তোমার শ্বশুরের থেকে বড়, তাই বাসায় এসে সবার উপরেই একটু হুকুম চালাকি করে। তাই দেখে শুনে কাজ করো। ওনার খুঁত ধরতে সময় লাগে না। অবশ্য তুমি যদি ওনার মনে জায়গা করে নিতে পারো তাহলে তো কথাই নেই। তাই সে চেষ্টাটুকু করো তুমি।" আমি একটু শুকনো ঢোক গেলিয়ে বললাম, "জি আম্মু, আচ্ছা উনি থাকবে কয়দিন?" আমার শ্বশুর বললেন, "হয়তো 2 দিন।" আমি শুকনো মুখ নিয়ে বললাম, "ও আচ্ছা, তাহলে আমি রান্নাঘরে গিয়ে সব রান্নার ব্যবস্থা করি।" বলে আমি রান্নাঘরে চলে আসলাম। মাথা আমার কাজ করছে না। কী দিয়ে কী করব বুঝছি না। আরিশের ফুপু যদি আমাকে পছন্দ না করে তখন তো কষ্টের শেষ থাকবে না। আর আমার শ্বশুর-শাশুড়ি যা বললেন তাতে আমার ভয় কয়েক গুণ বেড়ে গিয়েছে। কারণ এমন টাইমে ফুপু, চাচী, মামি, খালা, শাশুড়িগুলো ডেঞ্জারাস হয় খুব। না ডেঞ্জারাস না, ডেঞ্জারাসের চেয়েও কয়েক ডিগ্রি উপরে। আমি নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে বললাম, "সাবধানে কাজ করিস ছাড়া, না হলে মান-সম্মান কিছুই থাকবে না।" দুপুর পর্যন্ত আমি খুব বিজি ছিলাম। আরিশের সাথে তখনও পর্যন্ত কথা হয়নি। হয়তো ফোন দিয়েছিলেন। ফোন আমার কাছে না থাকায় আমি দেখতেও পারছি না আরিশ কল দিয়েছে কিনা। দুপুর ৩টার দিকেই আমার ফুপু শাশুড়িরা পা দেয় আমাদের বাসায়। উনি বসার প্রবেশের সাথে সাথে সবার টোটস্থ হয়ে পড়ল। কারণ কেউই কোনো ভুল করতে রাজি না, বিশেষত আমি।
আমার ফুপু শাশুড়ি আসার সাথে সাথে আমি সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করলাম। তিনি সব জবাব দিয়ে আমার দিকে সরু চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। এরপর আমার শাশুড়ির দিকে তাকিয়ে বললেন, ফর্সা মেয়ে কি নাই দুনিয়ায়? খুঁজে খুঁজে কালা মেয়ে আনছো বউ কইরা? আরিসের ফুপুর মুখে এমন কথা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এত দিক থাকতে শেষ পর্যন্ত কিনা উনি আমার গায়ের রং নিয়ে কথা বললেন। একটু উজ্জ্বল শ্যামলা হওয়ার পরও উনি এমন বললেন, না জানি কালো হলে কি বলতো। আমার শাশুড়ি আরিসের ফুপুকে বললেন, আরে আপা, ও কালো কোথায়? ভালো করে দেখুন, উজ্জ্বল শ্যামলা, আমাদের আদনানের মতোই তো গায়ের রং। আরিসের ফুপু মুখ বাঁকিয়ে বলল, এসব আমাদের গ্রামে কালোই বলে, ওসব কথা বাদ দাও, বউ যেহেতু হয়েই গেছে কি আর করার। ওনার কথা শুনে আমার চোখে জল এসে গেল, শুধু গড়িয়ে পড়ার দেরি। আমার শাশুড়ি আমার দিকে এগিয়ে এসে বললেন, যাও বৌমা, তোমার ফুপুর জন্য খাবার দাবার এনে আয়োজন করো। আমি কিছু না বলে হ্যাঁ বোধক সম্মতি দিয়ে রান্নাঘরে চলে গেলাম। আরিসের ফুপু বেশ মজা করেই খাবার খেলেন। পুরো খাবার সময়টুকু উনি টু শব্দটুকু করেননি। খাবারের পর ওনার মুখ দিয়ে প্রশংসার ফুল বর্ষিত হতে লাগলো। আমি অবশ্য ভয়ে ছিলাম, না জানি খাবার কেমন লাগে ওনার, তবে ওনার প্রশংসা শুনে সে ভয়টুকু চলে গেল। রাতে আরিস তার ফুপুকে দেখে অনেক অবাক হলেন। সবার কাছে এই অভিযোগ করতে লাগলেন, কেন তাকে জানানো হয়নি। পরে ব্যস্ততার কথা বলে ওনার এই অভিযোগ দূর করা হয়ে গেল। রাতে খেতে বসে আমার আরিসের ফুপু সে কি গল্প ধরলেন। উনি খাবারের চেয়ে গল্পতে বেশি মনোযোগী হলেন। গল্পের এক পর্যায়ে উনি হুট করে আরিসকে জিজ্ঞাসা করলেন, তো নাতিপুতির মুখ কবে দেখছি? আরিস পানি খাচ্ছিল তখন। ফুপুর এমন কথায় উনি বিষম খেলেন। আর আমি তো পুরোই অবাক হয়ে গেলাম। এই ভেবে যে বিয়ের যেখানে ১ মাসও হলো না, সেখানে উনি নাতিপুতির মুখ দেখার জন্য চেয়ে আছেন। আমার শ্বশুর-শাশুড়ি তো পর্যন্ত এ কথা বলেননি। আর উনি একদিন এসেই এত আবদার জুড়ে দিলেন। আরিসের হয়তো এতে কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই তুলি বলল, আরে ফুপু, বিয়ের এখনো ১ মাসই হয়নি, এখনই তুমি নাতিপুতির মুখ দেখতে চাইছো? আরিসের ফুপু তুলিকে এক ধমক দিয়ে বললেন, তুই ছোটই থাক, এত কথা বলতে যাইস না। যত তাড়াতাড়ি বাচ্চা নেবে ততই ঝামেলা কম। তো আদনান, বল কবে দেখাবি নাতিপুতির মুখ? আরিস আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, যেদিন আল্লাহর ইচ্ছা হবে। আরিসের ফুপু কিছু বলতে যাবে, তার আগেই আরিস বলল, ফুপু এসব বাদ দাও, এখন ঘুমাতে যাও, সবারই ঘুম পাচ্ছে। আরিসের ফুপু এবার হাল ছেড়ে দিয়ে আর কিছু না বলে নিজের রুমে চলে গেলেন। যে যার রুমে চলে যাওয়ার পর আমি রান্নাঘরে গেলাম বাকি কাজগুলো সারতে। আমি তরকারি সব ফ্রিজে উঠাচ্ছিলাম, হঠাৎ কেউ আমার পেটে আলতো করে একটা চিমটি কাটলো। আমি ব্যথায় চিৎকার করতে যাব, তখনই তার আগেই পিছন থেকে কেউ আমার মুখ চেপে ধরলো। তখনই বুঝে গেলাম এটা আরিস। তিনি চাপা স্বরে বললেন, চিল্লাও কেন? আমি তো। আমি সামনের দিক থেকে আরিসের পায়ে সামান্য গুঁতো দিলাম। এতে আরিস আমার মুখ ছেড়ে দিয়ে বললেন, মারলে কেন? আমি সামনেই ফিরে বললাম, আপনি আমায় কেন চিমটি কাটলেন সেটা বলুন। আরিস দুষ্টু হাসি দিয়ে বললেন, ইচ্ছে করলো তাই। আমি আবারও সামনে ফিরে বললাম, আমারও ইচ্ছে করেছে তাই মেরেছি। এবার আরিস আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে বললেন, এত কাজ করো কেন? রুমে চলো, ঘুমাবে না? আমি কাজ করতে করতে বললাম, আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন, আমার একটু সময় লাগবে। আর কাজের কথা যে বললেন, সেক্ষেত্রে বলি, এই কাজটুকু না করলে আপনার ফুপু যান আমাকে খোঁটা দিতে দিতে আস্ত রাখবে না। আরিস আমার ঘরে মুখ গুজে বললেন, এত ফুপুর কথা শোনো, ওনাকে মান্য করো তো। ওনার ওই কথাটা শোনো। কোন কথা? ওই যে বেবি নেওয়ার কথা। আমি মুচকি হেসে বললাম, ওসবের সময় নেই এখন, এখনো কাজ পড়ে আছে। এসব কাজ পরে বলেই আরিস আমাকে পাঁজর কোলে তুলে নিয়ে হুট করে রুমের দিকে যেতে যেতে বললেন, ওসব কাজ পরে, সবার আগে ফুপুর বলা কাজ। আমি কিছু বলার আগে রুম থেকে আমার ফুপু শাশুড়ি আমাকে ডাক দিলেন। রুম থেকে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলেন, বৌমা এদিকে আসো তো, আমার পাখানা টিপা দিয়ে যাও, খুব ব্যথাচ্ছে। আমার ফুপু শাশুড়ির কথা শেষ হলে আমি আরিসের দিকে তাকালাম। ওনার মুখটা একদম চুপসে যাওয়া বেলুনের মতো হয়ে গেল, যা দেখে আমি আমার হাসি থামাতে না পেরে ফিক করে হেসে দিলাম। আমার হাসি দেখে আরিস আমাকে নামিয়ে রাগী মুখে বললেন, যাও যাও, সেবা করে আসো ওনার, আমার তো তোমাকে লাগবে না, যাও যাও। আমি আরিসের দিকে তাকিয়ে আবারও একটা হাসি দিয়ে গেলাম। অফিস থেকে গোমড়ামুখ হয়ে বাসায় ফিরলেন আরিস। আমার উপর রাগ করে আছেন, সেই কখন থেকে আমি কথা বলার চেষ্টা করছি, কিন্তু উনি একটুও কথা বলছেন না। আরিস আমার উপর রাগ করেছেন, এক্ষেত্রে দোষটা আমারই। অবশ্য আমার কাছে আর উপায়ও ছিল না। আরিস বায়না ধরেছিল আজকে ওনার সব কলিগের ফ্যামিলিরা একসাথে ডিনার করবে, তো কথা মতো আমাকেও সেখানে উপস্থিত হতে হবে। কিন্তু বাসার এমন ডেঞ্জারাস মানুষ, আরিসের ফুপু থাকতে আমি কি করে ডিনারের জন্য বাইরে যাই? এ কথা আরিসকে বলার পর উনি মুড খারাপ করতে পিছুপা হলেন না। ওনার কথা হলো, ওনার ফুপু একটু বললেই রাজি হয়ে যাবে এতে, কিন্তু আমি জানি ওনার ফুপু কেমন, একটু হলে দোষ ধরতে পিছুপা হবেন না। সেক্ষেত্রে আমি এত বড় রিস্ক নিতে পারি না। আরিসের এসব বলা সত্ত্বেও উনি আমার উপর রাগ করে রইলেন। আরিস রাতের খাবারের থেকে ল্যাপটপে কাজ করছেন। আমি ওনার সামনে গিয়ে বসে পড়লাম, কিন্তু উনি আমাকে দেখা সত্ত্বেও না দেখার ভান করে কাজ করতে লাগলেন। আমি ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আরিসকে বললাম, আমার হাব্বিটাকে এত রাগী চেহারা একদমই ভালো লাগে না। আরিস আমার কথা মনে মনে হলো এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিলেন। আমি আবারও বললাম, আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে আরিস, আপনার ছাড়া পাখি যে কষ্ট পাচ্ছে সেটা দেখছেন না? আমার কষ্ট আপনার সহ্য হচ্ছে? আরিস এবার আমার দিকে এক পলক ফেলে উঠে গেল। আমি তাড়াতাড়ি পিছনের দিকে ওনার হাত ধরে বসা থেকে উঠে গেলাম। আরিসকে আটকে আমি ওনাকে পিছন থেকে জড়িয়ে ধরে বললাম, আপনি কেন বুঝছেন না? আপনার ফুপু আমার দোষ ত্রুটি ধরতে কখনো পিছুপা হবে না। না হলে আমি কি করে ডিনার করতে যাব বলুন?
আরিশ আমাকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বললেন, একটু রিকোয়েস্ট করলে ফুপু কিছু বলতো না। আমি এবার আরিশের সামনে এসে আমার দুহাত আরিশের গলায় দুপাশ দিয়ে বললাম, আচ্ছা রাজি হয়ে গেলে বিষয়টা দেখতে খারাপ দেখায় না বলুন তো? আরিশ মুখটা অন্যদিকে দিয়ে বললেন, আমার ঘুম পাচ্ছে, সারো আমি ঘুমাবো। আমি আরিশের দিকে তাকিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বললাম, এই মিস্টার আদনান রহমান, এত রাগ কিসের? আমার এত কিউট একটা বউ দেখেও কি একটু মায়া হয় না? আপনার ছাড়া পাখির উপর একটু মায়া হয় না? আরিশ আরিশ বাচ্চাদের মতো মুখ ভাঙিয়ে পাশে ফিরে তাকালেন। আমি এবার সামান্য হেসে আরিশের গালে চুমু এঁকে দিয়ে বললাম বললাম সাদমান আর আরোহীর আম্মুর উপর ওদের আব্বু এত রাগ করে থাকলে ওরা কিন্তু মন খারাপ করবে। ওরা বলছে, বাবা আমাদের আম্মুকে এবারের মতো মাফ করে দাও প্লিজ। আমার এই কথা হয়তো কাজ করলো। আরিশ আমার দিকে তাকিয়ে মুচকি হেসে আমার দুগালে নিজের দুহাত রেখে বললেন, সাদমান আর আরোহীর আব্বু তাদের আম্মুকে মাফ করে দিয়েছে, এবার হ্যাপি তো ওরা? আমি মুচকি হেসে বললাম, ওরাও হ্যাপি, আমিও হ্যাপি। বলে আরিশকে আবারও জড়িয়ে ধরলাম। আরিশও আমাকে জড়িয়ে ধরলেন। 5 বছর পর আরিশ সাদমান আর আরোহীর সামনে একটা কাঠগোলাপ ধরে বললেন, দেখো তো আমাদের আমাদের মাম্মাকে এই ফুলটার মতো দেখাচ্ছে না? সাদমান আর আরোহীর খুশিতে হাততালি দিতে দিতে বলল, একদম ফুলের মতো দেখা যাচ্ছে। আমি সাদমান আর আরোহীর খুশি দেখে হেসে দিলাম। আমার আর আরিশের ইচ্ছা অনুযায়ী আল্লাহ আমাদের ঘর আলো করে দুটো ফুটফুটে সন্তান দিয়েছেন, দুজন যমজ। দুজনের মধ্যে মিল অনেক। এখন থেকে সাদমান আরোহীর খেয়াল রাখে। আরোহী একটু ব্যথা পেলে ও তার ভাই সাদমান পুরো বাসা মাথায় তুলে নেয়। আজকে বিকালের দিকে আরিশ আমার জন্য সিল্কের একটা শাড়ি এনে দিয়েছেন পরার জন্য। শাড়িটা সাদা রঙের, মাঝে কিছু হলুদ রঙের কাজ করা। আমি শাড়ি পরে আরিশের সামনে যেতেই আরিশ সাদমান আর আরোহীর সামনে একটা কাঠগোলাপ ধরে ওই কথাটা বলে। সাদমান আর আরোহী খুশিতে লাফাচ্ছে। কি জানি ওদের এত কিসের খুশি। আরিশ ওদেরকে সেখানে রেখো আমার দিকে এগিয়ে এসে সেই কাঠগোলাপটাকে আমার কানের পিছনে গুঁজে দিলেন আর পিছন থেকে আমাকে জড়িয়ে ধরে কাঁধে মুখ রেখে বললেন, আমার জীবন্ত কাঠগোলাপ তুমি। সারা নামক এই জীবন্ত কাঠগোলাপটা বাকি সব কাঠগোলাপের সৌন্দর্যকে হার মানাবে। তোমার কানের এই কাঠগোলাপটাও জেলাস ফিল করছে তোমার এই সৌন্দর্যে। আমি এই কাঠগোলাপের সাদার মায়ায় কবেই তো নিজেকে হারিয়ে ফেলেছি, আজকে আবারও কাঠগোলাপের মায়ায় নিজেকে ভাসিয়ে দিলাম। আমি আর আরিশের কথা শুনে লজ্জায় মাথা নিচু করে ফেললাম। তখনই সাদমান আর আরোহী আমাদের দিকে এগিয়ে সাদমান এসে বলল, আব্বু তুমি কবু কুপাপতা আম্মুকে দলিয়ে ধরেছ, আমাদেরকে কেন নাওনি? সাদমানের কথায় আরোহীও সম্মতি জানালো। আমি আর আরিশ সাদমান ও আরোহীর কথায় হেসে দুজনকে কোলে নিলাম। আরিশ কোলে করলো আরোহীকে আর আমি কোলে করলাম সাদমানকে। আমি এবার আরিশের দিকে তাকিয়ে মুখে হাসি নিয়ে বললাম, আপনার এই জীবন্ত কাঠগোলাপের সাথে যে আরো দুটো ছোট ছোট কাঠগোলাপ আছে সেগুলো দেখেননি আপনি? আমার কথায় আরিশ এবার হু হু করে হেসে দিল।